আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের সার্জারি লং কেস কোর্সে। আমি ওহিউর রহমান, এসওএমসি 58 ব্যাচ। এর আগে আমরা 4টা লং কেস সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি, তো আমরা সবাই জানি যে একটা লং কেস কিভাবে নিতে হয়। আমি সেই বেসিক ডিসকাশনে আজকে যাব না, সরাসরি আমরা টপিকে চলে যাব। আমাদের আজকের টপিক পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। আমরা জানি যে সেন্ট্রাল ভেসেল বলতে বোঝায় হার্ট এবং গ্রেট ভেসেল। তো এগুলার ডিজিজ সম্পর্কে আমি আজকে আলোচনা করব না, মানে করোনারি সার্কুলেশনের কি সমস্যা, এমআই, এগুলো নিয়ে আলোচনা করব না। শুধু আজকে আমরা পেরিফেরাল ভেসেলের ডিজিজ নিয়ে আলোচনা করব। পেরিফেরাল ভেসেল মানে কি? আর্টারি, ভেইন, লিম্ফেটিক্স এবং ক্যাপিলারিস। তো এতক্ষণে যারা টাইটেল দেখে আমার উপরে রাগ করে ফেলেছো যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ আবার লং কেস হয় নাকি, তাদের রাগ করাটা আসলেই যৌক্তিক। কারণ পেরিফেরাল ভাস্কুলার ডিজিজের মধ্যে তো অনেক কিছু আছে, সবকিছু তো আর লং কেসে দিবে না, ঠিক না? আর্টেরিয়াল ডিসঅর্ডার আছে, ভেনাস ডিসঅর্ডার আছে, লিম্ফেটিক ডিসঅর্ডার আছে, সবকিছু আমাদের লং কেসে থাকে না। লং কেসে শুধু আর্টেরিয়াল ডিসঅর্ডার থাকে, এবং আর্টেরিয়াল ডিসঅর্ডারের মধ্যেও শুধু আর্টেরিয়াল স্টেনোসিস আর অক্লুশন থাকে। এই লিস্টে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, সেগুলো আমরা ভাস্কুলার সিস্টেমের আন্ডারে অবশ্যই ডিসকাস করব ফিউচারে ইনশাআল্লাহ। কিন্তু লং কেসে শুধু আর্টেরিয়াল স্টেনোসিস আর অক্লুশন থাকে, এবং আমরা জানি যে কোনো জায়গায় যদি স্টেনোসিস হয়, আর্টেরিয়াল স্টেনোসিস, তখন কি হবে? ইস্কিমিয়া হবে। তো সেই ইস্কিমিয়াকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি, অ্যাকিউট লিম্ব ইস্কিমিয়া এবং ক্রনিক লিম্ব ইস্কিমিয়া। তো অ্যাকিউট লিম্ব ইস্কিমিয়ার পেশেন্ট তো সরাসরি এমার্জেন্সিতে চলে যাবে এবং এমার্জেন্সি থেকেই তার ট্রিটমেন্টটা হবে। এটাও আমাদের লং কেসে দিবে না, আমাদের লং কেসে শুধু দিবে ক্রনিক লিম্ব ইস্কিমিয়া, যার আন্ডারে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং বার্জার্স ডিজিজ, এই দুইটা আছে। তাহলে আমাদের লং কেসের নাম হওয়া উচিত ছিল ক্রনিক লিম্ব ইস্কিমিয়া, যার আন্ডারে আমরা দুইটা ডিজিজ দেখতে পাচ্ছি। অ্যাথেরোস্ক্লেরোসিস আমরা সবাই জানি যে সাবইন্টিমাল প্লাক ফর্মেশন হয় লার্জ এবং মিডিয়াম সাইজড ভেসেলসে, এবং বার্জার্স ডিজিজের আরেকটা নাম হচ্ছে থ্রোম্বো এনজাইটিস অবলিটারেন্স। এনজাইটিস মানে এখানে ভাস্কুলার সিস্টেমে ইনফ্লামেশন হবে এবং যার রেজাল্টে থ্রোম্বোসিস হবে এবং সেটা ভেসেলকে অবলিটারেট করে ফেলবে, এই জন্য এটার নাম থ্রোম্বো এনজাইটিস অবলিটারেন্স। এটা কিন্তু ভেসেলের তিনটা লেয়ারকেই ইফেক্ট করে, অর্থাৎ ইন্টিমা, অ্যাডভেন্টিশিয়া এবং মিডিয়া, তিনটা লেয়ারেই ইনফ্লামেশনটা হয়। এই দুইটা ডিজিজের পাশাপাশি আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে আসবে ডায়াবেটিক ফুটের নাম, যেটাও আমাদেরকে জানতে হবে। তবে এখানে এই লিস্টে দেখাইনি, কারণ ওইটা মেইনলি একটা এন্ডোক্রাইন ডিজিজ। ওইখানে যদিও ম্যাক্রো এবং মাইক্রো এনজিওপ্যাথি হয়, তারপরে ওইটাকে আমরা ভ্যাসকুলার ডিজিজের আন্ডারে দেখাচ্ছি না, কারণ ওইটা এন্ডোক্রাইন ডিজিজের রেজাল্টে হয়। এবং ওইখানে কিন্তু নিউরোপ্যাথি দেখা যায়, ইমিউনো কম্প্রোমাইজেশনও দেখা যায়, অর্থাৎ ওইখানে মাল্টিফ্যাক্টোরিয়াল কজেশন আছে। তো আমরা বেসিক কথাবার্তা বলে ফেললাম, এখন চলে যাই সরাসরি হিস্ট্রিতে। আমাদের কাছে একটা পেশেন্ট আসলে আমরা কিভাবে হিস্ট্রি নিব? শুরুতেই আমরা পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট জিজ্ঞাসা করব। আমরা এজ জিজ্ঞাসা করব, কারণ আমরা জানি যে ওল্ড এজে অ্যাথেরোস্ক্লেরোসিস বেশি হয় এবং ইয়াং এজে বার্জার্স ডিজিজ বেশি হয়। ফিমেলদের ক্ষেত্রে খুব একটা এইসব ডিজিজ দেখা যায় না, বার্জার্স ডিজিজ ফিমেলের ক্ষেত্রে খুবই রেয়ার, মেলের ক্ষেত্রে বেশি হয়। এই জন্য সেক্স জানাটা ইম্পর্টেন্ট। অকুপেশন থেকে আমরা সোশিও ইকোনমিক স্ট্যাটাস ধারণা করতে পারি। লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পেশেন্টের ক্ষেত্রে এইসব ভাস্কুলার ডিজিজ কিন্তু বেশি। এরপর আমি পেশেন্টকে জিজ্ঞাসা করব যে চাচা আপনি কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন? তো উনি আমাকে বলেছে যে আমি 7 মাস থেকে ব্যথা আমার, এই জন্য ভর্তি হয়েছি। যে কোনো ব্যথার পেশেন্ট বা পেইনের পেশেন্ট কিন্তু আমাদেরকে সক্রেটিস অনুসারে 8টা পয়েন্ট দেয়, 8টা ইনফরমেশন দেয়। তবে এই ক্ষেত্রে আমাদের প্রথম 4টা লেটারের প্রতি ফোকাস করতে হবে। প্রথমে আমরা সাইড জিজ্ঞাসা করব, কোথায় তার ব্যথা। তো এই পেশেন্ট আমাকে বলেছে রাইট লেগ এন্ড ফুটে ব্যথা, কারণ আমরা জানি যে ক্রনিক লিম্ব ইস্কিমিয়ার পেশেন্টের কিন্তু লোয়ার লিম্বে ব্যথা হয়, তো এটা রাইট লেফট যে কোনো দিকেই হতে পারে। এরপরে অনসেট আমরা জিজ্ঞাসা করব যে কি করলে ব্যথা শুরু হয়। উনি আমাকে বলেছে হাঁটলে ব্যথা শুরু হয়। এরপরে অনসেট থেকে আমাদের তিনটা জিনিস জিজ্ঞাসা করতে হবে, কি করলে শুরু হয়। তিনি আমাকে বলেছে হাঁটলে শুরু হয়। এখন আমি জিজ্ঞাসা করব যে হাঁটার সাথে সাথে ব্যথা শুরু হয় কিনা, অর্থাৎ ফার্স্ট স্টেপ থেকেই ব্যথা শুরু হয় কিনা। এটা জানার ইম্পর্টেন্স হচ্ছে আমাদের অস্টিওআর্থ্রাইটিস এবং প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা পিএলআইডির ক্ষেত্রে কিন্তু ব্যথাটা ফার্স্ট স্টেপ থেকেই থাকে, বাট এই পেশেন্টের ক্ষেত্রে উনি আমাকে বলবে যে কিছু দূর হাঁটার পরে ব্যথা শুরু হয়। এরপর আমাদের থার্ড কথাটা জিজ্ঞাসা করতে হবে যে যেহেতু আপনি বললেন যে কিছু দূর হাঁটার পরে ব্যথা শুরু হয়, কতটুকু হাঁটার পরে ব্যথা শুরু হয়। তো উনি আমাকে বলেছে যে 1 কিলোমিটার হাঁটার পরে ব্যথা শুরু হয়। 1 কিলোমিটার না বলতে পারলে উনি হয়তো বলতে পারে যে আমার বাসা থেকে স্কুল পর্যন্ত যেতে পারি। তো এরকম একটা অ্যাজাম্পশন ধরে নিতে হবে, এবং এটা কিন্তু ডে বাই ডে ডিক্রিজ করতে থাকে, অর্থাৎ 6 মাস আগে উনি যতটুকু হাঁটতে পারতো 6 মাস পরে কিন্তু তার চাইতে কম হাঁটতে পারবে। তাহলে আমরা অনসেট থেকে 3টা পয়েন্ট জিজ্ঞাসা করলাম। এরপর আমরা ক্যারেক্টার জিজ্ঞাসা করব। ক্যারেক্টার উনি আমাকে বলবে যে আমার মাংসপেশিতে টান ধরে, অর্থাৎ ক্র্যাম্পিং ইন নেচার। ফুটবল খেলোয়াড়রা যেরকম ক্র্যাম্পিং হয় তাদের মতো ক্র্যাম্পিং ইন নেচারের একটা পেন আমরা দেখতে পাবো। এরপরে আমরা জিজ্ঞাসা করব রিলিভিং ফ্যাক্টর, যদিও আর ফর রেডিয়েশন, বাট এই ক্ষেত্রে আমার নেমোনিকে আর ফর রিলিভিং ফ্যাক্টর।
তো আমি জিজ্ঞাসা করব কি করলে ব্যথাটা কমে, উনি আমাকে বলবে যে আমি কিছু দূর হাঁটার পরে ব্যথাটা শুরু হয় এবং যখন ব্যথা শুরু হয় তখন আমি রেস্ট নিই, এবং এই রেস্টটা কিন্তু বসতে হবে বা শুতে হবে এরকম না, জাস্ট তাকে দাঁড়াতে হয়, কিছুক্ষণ দাঁড়ায় থাকতে হয় 5 মিনিটের মতো, তারপরে আবার সে হাঁটতে পারে, আবার 1 কিলোমিটার হাঁটতে পারে, তারপরে আবার তাকে কিছুক্ষণ দাঁড়াতে হয়, 5 মিনিট দাঁড়াতে হয়। তো এটা থেকেও আমরা অস্টিও আর্থ্রাইটিস এবং পিএলআইডির সাথে পার্থক্য করতে পারি। অস্টিও আর্থ্রাইটিস এবং পিএলআইডির ক্ষেত্রে কিন্তু বসতে হয়, বসে রেস্ট নিতে হয়, বাট এই পেশেন্টে কিন্তু দাঁড়ালেই ব্যথাটা কমে যায়। এবং অস্টিও আর্থ্রাইটিস পিএলআইডির ক্ষেত্রে 5 মিনিটের চাইতে বেশি সময় রেস্ট নিতে হয়, বাট এই পেশেন্টে 5 মিনিট রেস্ট নিলেই চলে। আর এই ব্যথাটা যেহেতু তার কাজকর্মে বাধাগ্রস্ত করছে, অর্থাৎ হাঁটা থেকে তাকে থামতে হচ্ছে, এই জন্য এটাকে কিন্তু আমরা ডেবিলিটেটিং পেইনও বলে থাকি। তো এই পেইনটার একটা খুব সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। ক্লডিকেশন শব্দটা এসেছে রোমান এম্পেরর ক্লডিয়াসের নাম থেকে। ওনার পোলিও ছিল, যার কারণে ওনার কিছু দূর হেঁটে আবার কিছু দূর থামতে হতো, অর্থাৎ লিম্পিং করতে হতো বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হতো, সেখান থেকে আমাদের নামটা এসেছে ক্লডিকেশন। এবং ইন্টারমিটেন্ট কেন বুঝতেই পারছি, তার কিছু দূর হাঁটতে হয়, আবার কিছু সময় তাকে রেস্ট নিতে হয়, তারপরে আবার কিছু দূর হাঁটতে পারে, এই জন্য এটাকে আমরা বলছি ইন্টারমিটেন্ট। তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ক্রনিক লিম্ব ইসকিমিয়ার পেশেন্টে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন কেন হয়? এটা আসলে তার ইসকেমিয়ার কারণে ওইখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। যখন ওয়ার্ক করে, অর্থাৎ মাসেলের ওয়ার্কিং যখন হয়, তখন এনার্জি রিকোয়ারমেন্টের কারণে তার গ্লাইকোলাইসিস হয়, এবং যেহেতু অক্সিজেন সাপ্লাই কম, এই জন্য অ্যারোবিক গ্লাইকোলাইসিসের বদলে সেখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়, যার জন্য ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন হয়। নর্মালি কোনো পেশেন্টের ল্যাকটিক অ্যাসিড অ্যাকুমুলেশন হলে সেটা কিন্তু ওয়াশ অ্যাওয়ে হয়ে যায়, কারণ সেখানে ব্লাড ফ্লোটা ঠিকঠাক থাকে। কিন্তু এই পেশেন্টের যেহেতু ব্লাড সাপ্লাই কম, এই জন্য সেটা ওয়াশ অ্যাওয়ে হতে পারবে না, সেখানে ল্যাকটিক অ্যাসিড এবং আদার পেইন মডুলেটর জমা হয়ে যাবে, যার কারণে পেইন হবে। এবং সে যখন দাঁড়ায় থাকবে কিছুক্ষণ, তখন সেটা ওয়াশ অ্যাওয়ে হয়ে যাবে, কারণ রিকোয়ারমেন্ট কমে যাবে, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস কমে যাবে, কিছু সময় সে পাবে ওয়াশ অ্যাওয়ে হওয়ার জন্য, তারপরে কিন্তু তার ব্যথাটা কমে যাবে, আবার সে দেখা যাচ্ছে আরো 1 কিলোমিটার হাঁটতে পারবে। তো এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লডিকেশনের প্যাথোজেনেসিস। আর সে যতটুকু সময় একদম না থেমে হাঁটতে পারে সেটাকে আমরা বলি ক্লডিকেশন ডিসটেন্স। যেমন এই পেশেন্ট বলেছে আমি 1 কিলোমিটার হাঁটতে পারি, তারপরে আমাকে রেস্ট নিতে হয়, তাহলে এই পেশেন্টের ক্লডিকেশন ডিসটেন্স হবে 1 কিলোমিটার। এটা কিন্তু ডে বাই ডে কমতে থাকে, এবং এমন না যে সোজা রাস্তায় সে 1 কিলোমিটার হাঁটতে পারে, মানে পাহাড়েও 1 কিলোমিটার উঠতে পারবে, কিংবা ভারী বস্তা নিয়েও সে 1 কিলোমিটার হাঁটতে পারবে, কিংবা দেখা যাচ্ছে যে তার যদি কোনো অ্যানিমিয়া থাকে কিংবা কার্ডিও রেসপিরেটরি ডিজিজ থাকে, তখন কিন্তু সে আর 1 কিলোমিটার হাঁটতে পারবে না। অর্থাৎ এইসব ফ্যাক্টরের কারণে কিন্তু ক্লডিকেশন ডিসটেন্সটা কমতে থাকে। এছাড়াও এমনিতেই ডে বাই ডে ক্লডিকেশন ডিসটেন্সটা কমতে থাকে, যেহেতু তার অ্যাথেরোস্ক্লেরোসিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ, তার আস্তে আস্তে কন্ডিশনটা ওয়ার্সেনিং হতে থাকে, যার জন্য ক্লডিকেশন ডিসটেন্সটা কিন্তু কমতে থাকে। এরপরে পেশেন্ট আমাকে একটা ইন্টারেস্টিং তথ্য দিলেন যে গত 20 দিন থেকে নাকি ওনার পেইনটা ওয়াকিং এর সাথে আর রিলেটেড নাই, বরঞ্চ এটা রেস্টের সময়ও হচ্ছে, 24 ঘন্টায় হচ্ছে, দিন রাত সব সময় হচ্ছে, কনস্ট্যান্ট ইন নেচার এবং একিং ইন নেচার। আগে ক্র্যাম্পিং ছিল, এখন একিং ইন নেচার। অর্থাৎ এখন বর্তমানে এতটাই পারফিউশন কম্প্রোমাইজড হয়ে গেছে যে রেস্টের সময়ও তার যতটুকু অক্সিজেন প্রয়োজন মাসেল কিংবা নার্ভসের জন্য, সেটাও সে দিতে পারছে না, এবং তখনও অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে, পেনের মডুলেটরগুলো জমা হয়ে থাকছে, এবং নার্ভসের অক্সিজেন সাপ্লাই কমে যাওয়ার কারণে ইসকেমিক নিউরাইটিস হচ্ছে, এটার জন্য কিন্তু পেইন হবে। তো এটাকে আমরা ক্রাইং অফ ডাইং নার্ভসও বলে থাকি। এবং এই পেশেন্টের এই কন্ডিশন, অর্থাৎ ইসকেমিক রেস্ট পেইন যার থাকবে, তাকে আমরা ক্রনিক লিম্ফ থ্রেটেনিং ইসকেমিয়া বলে থাকি, অর্থাৎ পরবর্তীতে তার একটা মেজর অ্যাম্পুটেশন লাগার চান্স আছে। এই জন্য আমরা সাথে সাথে আর্জেন্ট ভাস্কুলার অ্যাসেসমেন্ট করব এবং প্রয়োজনে রিভাস্কুলারাইজেশন করব, যাতে পরবর্তীতে মেজর কোনো অ্যাম্পুটেশন করতে না হয়। এবং যেহেতু তার 24 ঘন্টায় পেন হচ্ছে, এই জন্য এটা রাতের বেলা তাকে ঘুমাতেও দিবে না, স্লিপেও সমস্যা হবে। উনি কি করবে, সারা রাত পা ঝুলিয়ে বসে থাকবে কোনো একটা বেডের পাশে অথবা চেয়ারে। এটার কারণটা কি? এটার কারণ হলো আমরা যখন বসে থাকি কিংবা দাঁড়িয়ে থাকি, তখন আমাদের ভেনাস রিটার্ন কিন্তু কমে যায়। আর্টারি সাপ্লাই হয়তো বাড়বে না, কারণ যতই চেষ্টা করি না কেন, সেখানে তো থ্রোম্বোসিস আছে বা অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, গ্র্যাভিটি যতই নিচ থেকে টান দিক না কেন, আর্টারি সাপ্লাই বাড়বে না, বাট গ্র্যাভিটেশনাল পুলের কারণে ভেনাস রিটার্ন কিন্তু কিছুটা হলেও কমে যাবে। তখন আমাদের মাসেল কিংবা নার্ভস এই ভেনাস ব্লাড থেকে কিছুটা অক্সিজেন নেওয়ার চেষ্টা করবে, এবং কিছুটা হলেও সফল হবে, এবং তার পেন কিছুটা হলেও কমে যাবে। এই জন্য উনি কি করে, সারা রাত জেগে বসে থাকে, বেডের পাশে পা ঝুলিয়ে বসে থাকে। তো মনে করে দেখো, আমরা কিন্তু একটা চিফ কমপ্লেন্ট পড়েছিলাম পেইনটা আমরা হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসে ইলাবোরেট করেছি। আমাদের সেকেন্ড চিফ কমপ্লেন্ট হচ্ছে ব্ল্যাকিশ ডিসকালারেশন অফ রাইট গ্রেড টো, থার্ড এন্ড ফোর্থ টোস ফর 1 মান্থ। অর্থাৎ এখানে কিন্তু গ্যাংগ্রিনের কথা বলা হচ্ছে। এইসব পেশেন্টে আলসারেশন এবং গ্যাংগ্রিন থাকতে পারে। গ্যাংগ্রিন থাকলে আমরা তার ডিউরেশনটা জানার চেষ্টা করব, প্রোগ্রেশন জানার চেষ্টা করব, যেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে এবং প্রক্সিমালি এক্সটেন্ড করতে থাকে, অর্থাৎ ডিস্টালি টো থেকে শুরু করে আস্তে আস্তে প্রক্সিমালি এক্সটেন্ড করতে থাকে। এবং তাকে জিজ্ঞাসা করে নিব তার কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা, বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ট্রমার হিস্ট্রি থাকে।
আলসারেশন হয় সিভিয়ার আর্টারিয়াল ইনসাফিসিয়েন্সির জন্য। আমরা জানি যে ডিসকন্টিনিউটি অফ সারফেস এপিথেলিয়ামকে আলসারেশন বলা হয় এবং এটা বিশেষ করে বিটুইন দ্য টো, ডরসাম অফ দ্য ফিট, শিন এবং অ্যারাউন্ড দ্য ম্যালিওলাইতে দেখা যায়। আর গ্যাংগ্রিন থাকলে আমরা দেখে বুঝতেই পারবো একটা ব্ল্যাক এন্ড মামিফাইড টিস্যু দেখা যাবে, আমরা ছবিতে সেটা দেখতে পাচ্ছি। এবং এই ক্ষেত্রে বিশেষ করে কিন্তু ড্রাই গ্যাংগ্রিন দেখা যাবে। একটা ড্রাই গ্যাংগ্রিন চেনার জন্য আমাদের 5টা ক্রাইটেরিয়া মাথায় রাখতে হবে। এরিয়াটা ব্ল্যাক ডিসকালারেশন হয়ে যাবে, সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে স্কিনটা ড্রাই, শ্রিঙ্কেল, রিভেলড এবং মামিফাইড হয়ে যাবে, থার্ড ক্রাইটেরিয়া হলো সাবকিউটেনিয়াস ফ্যাট অ্যাট্রোফিড হবে, ফোর্থ ক্রাইটেরিয়া যেহেতু আর্টারিয়াল সাপ্লাই কমে যাচ্ছে এই জন্য এরিয়াটা কোল্ড হয়ে যাবে, টেম্পারেচার কমে যাবে, এবং লাস্ট ক্রাইটেরিয়া হলো দেয়ার ইজ এ ক্লিয়ার লাইন অফ ডিমার্কেশন বিটুইন দ্য গ্যাংগ্রিনাস এন্ড হেলদি পার্ট। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে গ্যাংগ্রিনাস এবং হেলদি পার্টের মাঝখানে একটা ক্লিয়ার লাইন অফ ডিমার্কেশন আছে। তো এটা একটা ভালো সাইন, খুব একটা বেশি ছড়াচ্ছে না, এটা বোঝাচ্ছে ওয়েট গ্যাংগ্রিনে কিন্তু এরকম ক্লিয়ার লাইন অফ ডিমার্কেশন থাকে না। এখানে একটা ইম্পর্টেন্ট ক্রস কোয়েশ্চেন হলো ডায়াবেটিসে গ্যাংগ্রিন কেন হবে? এটার মাল্টিপল কজ আছে, দু একটা কজ বলে বসে থাকলে হবে না। এখানে কিন্তু মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এনজিওপ্যাথি দেখা যায়, অর্থাৎ বড় এবং মিডিয়াম সাইজড ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোসিস দেখা যায় এবং ছোট ভেসেল যেমন আর্টারিওল, মেটা আর্টারিওল এগুলাতে কিন্তু এনজিওপ্যাথি ডেভেলপ করতে পারে, যার ফলে বেসমেন্ট মেমব্রেন থিকেনিং হয়ে ন্যারোইং করে ফেলতে পারে। এটার কারণে গ্যাংগ্রিন হতে পারে। কিংবা এই পেশেন্টের যেহেতু পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে এই জন্য সে ছোটখাটো মাইনিউট ইনজুরিকে অ্যাভয়েড করে। নর্মাল মানুষের ক্ষেত্রে যেরকম কোনো কিছু পায়ে আটকে গেলে আমরা সেখান থেকে পাটাকে সরাই ফেলি, কিন্তু এই পেশেন্টে কোনো কিছুর খোঁচা লাগলেও সে সেটা বুঝতে পারে না এবং সেটা থেকে রিপিটেড ইনজুরি হয়ে সেকেন্ডারি ইনফেকশন ডেভেলপ করতে পারে। এছাড়া তার যে আর্চ অফ ফুটের ব্লাড নার্ভ সাপ্লাই আছে সেটা কমে যাওয়ার কারণে তার পাটা ফ্ল্যাট হয়ে যায় এবং পায়ের যে বনি প্রমিনেন্স আছে সেগুলা আমাদের টিস্যুতে খোঁচা লেগে রিপিটেড ইনজুরি করে আলসারেশন করে ফেলতে পারে। এছাড়া এই পেশেন্টের যেহেতু ইমিউনো কম্প্রোমাইজড কন্ডিশন, সেল মিডিয়েটেড ইমিউনিটি কম থাকার কারণে ইনফেকশনের এগেনস্টে খুব একটা রেজিস্ট্যান্স দেখাতে পারে না, এটাও কিন্তু তার আলসারেশন বা গ্যাংগ্রিন হওয়ার অন্যতম একটা কারণ। আরো কিছু হিস্ট্রি আমরা এই পেশেন্টের কাছ থেকে নিব, কারণ যদিও এটা পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ তবে সেম রিস্ক ফ্যাক্টরের কারণে তার যে সেন্ট্রাল ভেসেলে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে না, সেরেব্রাল কিংবা করোনারি ভাস্কুলেচারে কিংবা মেজেন্ট্রিক ভাস্কুলেচারে যে তার অ্যাথেরোস্ক্লেরোসিস হবে না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এই জন্য তার সেরেব্রাল ভেসেলে কোনো সমস্যা আছে কিনা কিংবা করোনারি ভেসেলে এমআই আছে কিনা সেটার জন্য আমরা জিজ্ঞাসা করব, তার চেস্ট পেইন ডিসনি আছে কিনা, মেজেন্ট্রিক ভাস্কুলেচারের সমস্যা আছে কিনা এই জন্য জিজ্ঞাসা করব, পোস্টপ্রান্ডিয়াল অ্যাবডোমিনাল পেইন হয় কিনা, খেলেই ব্যথা বেড়ে যায় কিনা, খেলে তার জিআইটির অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তখন রিকোয়ারমেন্ট বেড়ে যাওয়ার কারণে অক্সিজেন সাপ্লাই কম থাকার কারণে কিন্তু পোস্টপ্রান্ডিয়াল অ্যাবডোমিনাল পেইন হতে পারে। কিংবা তার যদি সেরেব্রাল ভাস্কুলেচারে ব্লাড সাপ্লাই কমে যায় তখন তার হিস্ট্রি অফ ব্লাডিং অফ ভিশন, সিনকোপাল অ্যাটাক, স্ট্রোক এগুলো থাকতে পারে। এছাড়া আমরা তার জিজ্ঞাসা করব ইরেকটাইল ডিসফাংশন আছে কিনা, কারণ আমরা তো আগেই পড়েছি যে বেশিরভাগ ক্ষেত্রে এটা লোয়ার লিম্বকে এফেক্ট করে, বিশেষ করে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিকে সবচেয়ে বেশি এফেক্ট করার কারণে পোস্টেরিয়র কাফ মাসেলে আমাদের পেইনটা বেশি ফিল হয় 70% কেসে। কিন্তু বাকি 30% কেসে কিন্তু এটা অ্যাওর্টো ইলিয়াক সেগমেন্টকেও ইনভলভ করতে পারে, তখন কিন্তু থাই কিংবা বাটকের ক্লডিকেশন হতে পারে। তো এরকমই একটা বাটক ক্লডিকেশন হচ্ছে লেরিশিয়াস সিনড্রোম, যেখানে সেক্সুয়াল ইম্পর্টেন্স হয় ডিউ টু আর্টেরিয়াল ইনসাফিসিয়েন্সি। তো এটা আছে কিনা সেটার জন্য আমরা জিজ্ঞাসা করব ইরেকটাইল ডিসফাংশন আছে কিনা। এরপরে আমরা হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস কমপ্লিট করব বাওয়েল এন্ড ব্লাডার হিস্ট্রি দিয়ে। এরপরে আমরা অ্যাজ ইউজুয়াল বাকি হিস্ট্রিগুলো নিতে থাকবো। এখানে কয়েকটা গুরুত্বের ভিত্তিতে আমরা মেনশন করেছি, যেমন পাস্ট হিস্ট্রিতে আমরা ডায়াবেটিস, মেলাইটাস, হাইপারটেনশন এগুলো আছে কিনা জানার চেষ্টা করব, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ রিস্ক ফ্যাক্টর ফর অ্যাথেরোস্ক্লেরোসিস। তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে কিনা কিংবা প্রিভিয়াস কোনো সার্জারি হয়েছিল কিনা, যেমন এই পেশেন্টে আগে থেকেই কোনো বাইপাস সার্জারি হয়ে থাকতে পারে কিংবা হার্টে স্টেন্টিং বা রিং পরানো থাকতে পারে। ড্রাগ হিস্ট্রিতে সে কোনো অ্যান্টিপ্লেটেলেট, নাইট্রেট, ভ্যাসোডাইলেটর এই ধরনের ড্রাগ খায় কিনা, যেগুলো এমআই এর পেশেন্ট খায় এমন কোনো ড্রাগ খায় কিনা আমরা জানার চেষ্টা করব। পার্সোনাল হিস্ট্রিতে অবশ্যই মেনশন করব স্মোকিং করে কিনা, কারণ বার্জার্স ডিজিজের সাথে কিন্তু স্মোকিং ওতপ্রোতভাবে জড়িত। ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস, মেলাইটাস, হাইপারটেনশন এগুলো জেনে নিব। সোশিও ইকোনমিক স্ট্যাটাস যদি লো হয় সেই ক্ষেত্রে এই ডিজিজ হওয়ার চান্স বেশি থাকবে, এবং অকুপেশনাল হিস্ট্রিতে সে বেয়ার ফুটেড থাকে সবসময় এমন কোনো কাজ করে কিনা এটা জানার চেষ্টা করব, সেই ক্ষেত্রে তার রিপিটেড ইনজুরি হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। তবে এটা ডিজিজ কজেশনের সাথে এতটাও গুরুত্বপূর্ণভাবে রিলেটেড না। হিস্ট্রি নেওয়া শেষে এবার আমরা পেশেন্টের জেনারেল এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশনে আমরা সবগুলা পয়েন্ট মেনশন করব, তবে আমি এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট স্পেসিফিক্যালি মেনশন করেছি। যেমন পেশেন্টের অ্যাপিয়ারেন্স ড্রাউজি থাকতে পারে, যেহেতু সে সারা রাত ধরে ঘুমাতে পারেনি, অ্যানশিয়াস কিংবা ইল লুকিং থাকতে পারে। পেশেন্টের ডিকুবিটাস আমরা জানি যে সে বেডের পাশে পা ঝুলিয়ে বসে থাকে। এছাড়া পেশেন্টের অ্যানিমিয়া কিংবা নিউট্রিশনাল স্ট্যাটাস দেখতে হবে, কারণ এরা পেশেন্টের আলসার হিলিংকে সরাসরিভাবে প্রভাবিত করতে পারে। অ্যানিমিয়া থাকলে কারেক্ট করতে হবে, নিউট্রিশনাল স্ট্যাটাস ইমপ্রুভ করতে হবে।
এছাড়া বাকি পয়েন্টগুলো সাধারণত নর্মাল থাকে, তবে কোনো পেশেন্টের যদি স্পেসিফিক্যালি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা কিন্তু আমাদের মেনশন করতে হবে। যেহেতু লোয়ার লিম্বে সমস্যা, এই জন্য লোকাল এক্সামিনেশন হিসেবে আমরা লোয়ার লিম্বে এক্সামিনেশন করব। ইন্সপেকশনে এটা যেহেতু বায়োল্যাটারাল স্ট্রাকচার, এই জন্য বোথ সাইড দেখতে হবে কোনো অ্যাসিমেট্রি বা ডিফর্মিটি আছে কিনা। এই ধরনের পেশেন্টে আমরা আগেই মেনশন করেছি আলসারেশন কিংবা গ্যাংগ্রিন থাকে। তো আলসার যেহেতু একটা শর্ট কেস, এটা আমরা আলাদা কোর্সে পড়ার চেষ্টা করব, এবং গ্যাংগ্রিনকে আমরা ভাস্কুলার সিস্টেমের আন্ডারে আলাদাভাবে ডিটেলসে পড়ার চেষ্টা করব। তবে এখানে মেনশন করছি যে আলসারের জন্য ইন্সপেকশনে আমরা সাইট, সাইজ, মার্জিন, ফ্লোর, এজ এবং কোনো ভিজিবল ডিসচার্জ আছে কিনা সেগুলো দেখব। আর গ্যাংগ্রিনের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে ড্রাই গ্যাংগ্রিন দেখা যাবে, সেটার ফার্স্ট পয়েন্ট ছিল ব্ল্যাকিশ ডিসকালারেশন হবে, এবং সেকেন্ড পয়েন্ট ছিল স্কিনটা ড্রাই, শ্রিভেলড, মামিফাইড, রেভেলড, ব্ল্যাকেন্ড থাকবে এবং গ্রিজি অন টাচ হবে। থার্ড পয়েন্ট ছিল সাবকিউটেনিয়াস ফ্যাট অ্যাট্রোফি হবে, সেটা তো আর দেখে বুঝতে পারবো না। আর ফোর্থ পয়েন্ট ছিল আমাদের এরিয়া বিকাম কোল্ড, সেটা আমাদের পালপেট করে বুঝতে হবে। এবং ফিফথ পয়েন্ট ছিল দেয়ারস আ ক্লিয়ার লাইন অফ ডিমার্কেশন বিটুইন হেলদি পার্ট অ্যান্ড এফেক্টেড পার্ট। তো এটা আমাদের এখানে ইন্সপেকশনে দেখতে হবে। তাহলে ইন্সপেকশনে তিনটা পয়েন্ট দেখলাম আমরা গ্যাংগ্রিনের জন্য। এছাড়া অ্যাম্পুটেশন থাকতে পারে, সেটা আমরা দেখব। এবং ইস্কেমিয়ার জন্য এখানে লস অফ হেয়ার কিংবা ফলিং নেলস থাকতে পারে, নেলসের ট্রফিক চেঞ্জ থাকতে পারে। এছাড়া ডিজিউজ অ্যাট্রোফি হিসেবে মাসেল ওয়াস্টিং থাকতে পারে, কিংবা ইস্কেমিয়ার জন্য মাসেল ওয়াস্টিং থাকতে পারে। এবং একটা স্পেশাল ফিচার হচ্ছে ভেনাস গাটারি। নর্মালি ভেন্সের মধ্যে ব্লাড থাকার কারণে সেগুলো ফুলে ফুলে থাকে, কিন্তু এখানে যেহেতু ব্লাড কমে যাচ্ছে, এই জন্য ভেনের এরিয়াগুলো কিছুটা গর্তের মতো হয়ে যাবে লাইং পোস্টারে কিংবা পাটা সামান্য এলিভেট করলে, যেটাকে আমরা বলি ভেনাস গাটারি। পালপেশনে আমরা প্রথমে টেম্পারেচার দেখব। টেম্পারেচার কোল্ড থাকবে, আমরা গ্যাংগ্রিনের ফোর্থ পয়েন্টে বলেছিলাম যেহেতু ব্লাড সাপ্লাই এই ক্ষেত্রে কমে যাচ্ছে, এই জন্য কোল্ড টেম্পারেচার থাকবে। টেন্ডারনেস থাকতে পারে, ক্যাপিলারি রিফিলিং টাইম প্রলং থাকতে পারে, এবং পেরিফেরাল পালসগুলো সবগুলো দেখতে হবে, এবং এভাবে টেবিল ফরম্যাটে লিখতে হবে। অ্যাফেক্টেড এরিয়াতে পালস কিন্তু অ্যাবসেন্ট কিংবা ফিবল থাকতে পারে। পালসের পাশাপাশি আমরা ব্রুই দেখব, যেহেতু স্টেনোসিস বা ন্যারোইং আছে এই জন্য ব্রুই প্রেজেন্ট থাকতে পারে। আমরা ইন্সপেকশন বা লুক করলাম, পালপেশন বা ফিল করলাম, এরপরে আমাদের মুভ করতে হবে, জয়েন্ট মুভমেন্ট করতে হবে, ডিমিনিশড বা লস অফ মুভমেন্ট থাকতে পারে। এরপরে সেন্সরি স্টিমুলেশন দিলে আমরা ডিক্রিজড সেন্সেশন পেতে পারি। একটা স্পেশাল টেস্ট আছে যেটাকে আমরা বলি বার্জার্স টেস্ট। নর্মাল একটা মানুষকে যদি আমরা পা এলিভেট করতে বলি 90 ডিগ্রি পর্যন্ত এলিভেট করলেও অথবা মোর দেন 50 ডিগ্রি এলিভেট করলেও তার কিন্তু পেল কালারেশন অ্যাপিয়ার করবে না। কিন্তু কোনো একটা পেশেন্টের যদি 50 ডিগ্রির চাইতে কম অ্যাঙ্গেলেই পেল কালারেশন অ্যাপিয়ার করে, তখন আমরা বুঝে নিব যে তার ইস্কেমিয়া আছে। আর কারো যদি 25 ডিগ্রির চাইতে কম অ্যাঙ্গেলেই অ্যাপিয়ার করে যায়, তখন সেটাকে আমরা ক্রিটিক্যাল লিম্ব ইস্কেমিয়াও বলতে পারি। এখন কত ডিগ্রিতে এই পেল কালারেশনটা অ্যাপিয়ার করছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো বার্জার্স অ্যাঙ্গেল। আর পেশেন্টের পাকে যদি আমরা হ্যাং ডাউন করি অর্থাৎ ঝুলাই দিই, তাহলে হঠাৎ করে বেশি ব্লাড এসে তার পাটা পুরোটা এরকম লাল হয়ে যাবে, যেটাকে আমরা বলি রেড এনগর্জমেন্ট অথবা ডিপেন্ডেন্ট ট্রুবর অথবা সানসেট ফুড সাইন। আদার সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশন করব। পেশেন্টের পালস, ব্লাড প্রেশার, জুগুলার ভেনাস প্রেশার এবং হার্ট সাউন্ড দেখব। নার্ভাস সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং অ্যাবডোমিনাল সিস্টেম এক্সামিনেশন করব। এরপর আমাকে জিজ্ঞাসা করা হবে হোয়াট ইজ ইউর প্রভিশনাল ডায়াগনোসিস। এখানে অনেকে বলবে যে পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এটা বলা উচিত না, আমরা শুরুতেই বলেছি এটা একটা ভ্যাগ টার্ম, এর মধ্যে অনেক কিছু আছে, সবকিছু নিয়ে আমরা হয়তো ভাস্কুলার সিস্টেমের অন্য ক্লাসে ডিসকাস করব, কিন্তু এখানে আমরা চাইলে প্রভিশনাল ডায়াগনোসিসে পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ বলতে পারি। আমরা জানি যে পেরিফেরাল ডিজিজের মধ্যে আর্টেরিয়াল, ভেনাস অনেক ডিজিজ আছে, তো আমরা মেনশন করে দিলাম যে এটা একটা আর্টেরিয়াল ডিজিজ এবং এটা একটা অক্লুসিভ ডিজিজ। তারপরেও কিন্তু এটা ক্লিয়ার হলো না যে এটা অ্যাকিউট নাকি ক্রনিক। তারপরে এটা অনেকে বললে অ্যাকসেপ্ট করতেও পারে যে পেরিফেরাল আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ অফ লোয়ার লিম্ব। সাথে আমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিতে হবে যে এখানে ড্রাই গ্যাংগ্রিন আছে ইন কোন জায়গাতে, অর্থাৎ লেফট অর রাইট গ্রেড টু, থার্ড এন্ড ফোর্থ টু আমাদের এই পেশেন্টে ছিল। অথবা সবচেয়ে ভালো হয় যদি আমরা বলি ক্রনিক্যালি ইসকেমিক লোয়ার লিম্ব, ক্রনিক লিম্ব ইসকেমিয়া, এটা যদি মেনশন করে দিই উইথ ইসকেমিক অর ড্রাই গ্যাংগ্রিন অফ লেফট অর রাইট গ্রেড টু, থার্ড এন্ড ফোর্থ টু, এভাবে বললে সবচেয়ে ভালো হয়। এরপরে আমাকে জিজ্ঞাসা করা হবে হোয়াট আর ইওর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। তো ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আমরা শুরুতেই বলেছিলাম যে তিনটা জিনিস আমরা মেনশন করব, অ্যাথেরোস্ক্লেরোসিস, বার্জার্স ডিজিজ এবং ডায়াবেটিক গ্যাংগ্রিন। নিচের গুলাকেও ভালো পারলে বলতে পারে, আমরা আজকে এগুলা নিয়ে ডিটেলস বলবো না, নেক্সটে ভাস্কুলার সিস্টেমের ক্লাস যখন ডিটেলস করব তখন বলবো ইনশাআল্লাহ। তো তারপরে আমাদেরকে প্রশ্ন করতে পারে যে কেন অ্যাথেরোস্ক্লেরোসিস বললা। সবকিছুতে আমাদের ফার্স্ট আনসার হবে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন আছে এবং রেস্ট পেইন আছে। তাহলে এখানেও সেম কথা, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন আছে, রেস্ট পেইন আছে, সাথে এই পেশেন্টটা এজড এবং হিস্ট্রি অফ হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস আছে। এগুলো কোনোটা যদি না থাকে সেটা আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের এগেইনস্টে যাবে। এরপরে প্রশ্ন করতে পারে বার্জার্স ডিজিজ কেন বললা।
এখানেও সেম কথা, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন আছে, রেস্ট পেইন আছে, সাথে পেশেন্টটা ইয়াং, মেল, স্মোকার এবং বেয়ার ফুটেড, কোনোটা যদি না থাকে সেটা এগেনস্টে যাবে। যেমন পেশেন্ট যদি ওল্ড হয় তাহলে সেটা এগেনস্টে যাবে, পেশেন্ট যদি নন স্মোকার হয় সেটা বার্জার ডিজিজের এগেনস্টে যাবে। ডায়াবেটিক গ্যাংগ্রিন কেন বললা? সেম কথা, ইন্টারমিটেন্ট ক্লডিকেশন আছে, রেস্ট পেইন আছে, আর পেশেন্ট অবশ্যই ডায়াবেটিক হতে হবে এবং তার গ্যাংগ্রিন থাকতে হবে। ডায়াবেটিসের গ্যাংগ্রিনটা কিন্তু নর্মালি ওয়েট গ্যাংগ্রিন থাকে, এবং ক্লিয়ার লাইন অফ ডিমার্কেশন আছে কিনা সেটা আমরা দেখে নেব। আর নিচের গুলো ডিটেলস বলছি না, এটা আমরা অন্য ক্লাসে পড়ার চেষ্টা করব। এখানে বিভিন্ন ক্রস কোশ্চেন করতে পারে, যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস কি? আমরা আগেই বলেছি মিডিয়াম অর লার্জ সাইজ ভেসেলে সাবইন্টিমাল অ্যাথেরোমেটাস প্লাক ফর্মেশন হয় অ্যাথেরোস্ক্লেরোসিসের ক্ষেত্রে। এছাড়া বার্জার্স ডিজিজের কম্পোনেন্ট জিজ্ঞাসা করতে পারে, আমরা বলেছিলাম যে এটা আর্টারিতেও হয়, ভেনেও হয়। আর্টারিতে কি হয়? আর্টারাইটিস অফ মিডিয়াম অ্যান্ড স্মল সাইজড ভেসেলস। আর ভেনে কি হয়? সুপারফিশিয়াল অ্যান্ড ডিপ ভেনে থ্রোম্বোফ্লেবাইটিস হয়। তাহলে দুইটা কম্পোনেন্ট আমরা বললাম। থার্ড কম্পোনেন্ট হচ্ছে রেনল্ডস ফেনোমেনন, এবং ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে এটা মেল পেশেন্টে ইয়াঙ্গার এজ গ্রুপে হয়। তো এই চারটা কম্পোনেন্ট আমরা বার্জার্স ডিজিজের ক্ষেত্রে বলতে পারি। ডায়াবেটিস থেকে বিভিন্ন প্রশ্ন করতে পারে, আমরা সবগুলা বলছি না। এরপরে আমরা ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটাতে যাই, ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের কিছু জেনারেল ইনভেস্টিগেশন আছে। সব পেশেন্টকে আমরা শুরুতে সিবিসি করতে দিই। তো সিবিসিতে আমরা যদি অ্যানিমিয়া পাই সেটা অবশ্যই কারেক্ট করতে হবে, নাহলে আলসার হিল হবে না। আর এই পেশেন্টে যদি থ্রোম্বোসিস থাকে, থ্রোম্বোসিসে আমরা ভার্কোস্ট্রায়াড পড়েছিলাম, সেটার একটা কম্পোনেন্ট ছিল হাইপার ভিসকোসিটি। হাইপার ভিসকোসিটি আছে কিনা সেটা দেখার জন্য আমরা সিবিসি করতে পারি। সিবিসিতে যদি পলিসাইথেমিয়া কিংবা থ্রোম্বোসাইথেমিয়া পাই তাহলে সেটা একটা হাইপার ভিসকাস কন্ডিশন হিসেবে আমরা চিন্তা করতে পারি। আবার এই পেশেন্টে যদি স্মোকিং করে সেটাও হাইপারভিসকোসিটির একটা কারণ হতে পারে, বা ক্যান্সার থাকলেও সেটা হাইপারভিসকোসিটির একটা কারণ হতে পারে। স্মোকিং তো অবশ্যই বার্জার্স ডিজিজের ফেভারে যাবে, এবং ক্যান্সার থাকলে সেটা আমাদের ট্রিটমেন্টকে কিন্তু অনেক কমপ্লেক্স করে ফেলবে। তার ডায়াবেটিস আছে কিনা সেটার জন্য আমরা ব্লাড গ্লুকোজ করব, কারণ ডায়াবেটিসটা অন্যতম একটা রিস্ক ফ্যাক্টর। সাথে আমাদের একটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসেবে ডায়াবেটিক গ্যাংগ্রিন ছিল, তো ওইটা এক্সক্লুড করার জন্য আমরা ব্লাড গ্লুকোজটা চেক করব। লিপিড প্রোফাইল করতে পারি, তার ডিসলিপিডেমিয়া আছে কিনা, এটাও একটা রিস্ক ফ্যাক্টর। ইউরিনারি করতে পারি, সেরাম ইউরিয়া অর ইলেকট্রোলাইট করতে পারি, তার কোনো রেনাল ডিজিজ আছে কিনা জানার জন্য, কারণ আমরা যখন তাকে ড্রাগ দিব সেটা তার রেনাল ডিজিজকে অ্যাগ্রাভেট করতে পারে। কিংবা আমরা একটু পরেই বলবো যে এই পেশেন্টে অ্যানজিওগ্রাফি করতে হতে পারে। তো অ্যানজিওগ্রাফির সময় আমরা আইভি কন্ট্রাস্ট এজেন্ট দিই, আয়োডিনেটেড কন্ট্রাস্ট। তো সেটাও কিন্তু তার রেনাল ডিজিজকে অ্যাগ্রাভেট করতে পারে, তাই আগেই আমাদের জেনে নিতে হবে তার কোনো রেনাল ডিজিজ আছে কিনা। আবার এসব পেশেন্টে কিন্তু 50% চান্স থাকে, অর্থাৎ যার পায়ে অলরেডি অ্যাথেরোস্ক্লেরোসিস আছে তার কিন্তু 50% চান্স থাকে সেরেব্রাল আর্টারিতেও অ্যাথেরোস্ক্লেরোসিস থাকার, অথবা 25% চান্স থাকে করোনারি আর্টারিতেও অ্যাথেরোস্ক্লেরোসিস থাকার। এই জন্য এই পেশেন্টে আমরা অবশ্যই ইসিজিও করে নিব। ইসিজিতে আমরা করোনারি ইসকেমিয়া, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিংবা কার্ডিয়াক ডিসরিথমিয়া পেতে পারি। আর প্রয়োজন হলে ইকোকার্ডিওগ্রাফি বা ইটিটি করতে পারি। আর যেহেতু অলরেডি তিনি অনেক বয়স্ক মানুষ, তার অলরেডি কোনো সিওপিডি থাকতে পারে কিংবা ম্যালিগনেন্সি থাকতে পারে, এগুলো যদি থাকে সেটা আমাদের ইন্টারভেনশনকে কিন্তু টাফ করে দিবে। তো এগুলো আছে কিনা এর জন্য ইনভেস্টিগেশন করব, যেমন সিওপিডি আছে কিনা সেটা জানার জন্য এবিজি অ্যানালাইসিস কিংবা পালমোনারি ফাংশন টেস্ট করতে পারি। এত কিছু না করে আমরা সিম্পলি একটা চেস্ট এক্সরে করে ফেলি, সেটা দেখেও বোঝা যায় তার সিওপিডি আছে কিনা। অবশ্যই হিস্ট্রির সাথে কোরিলেট করব। ম্যালিগনেন্সি সরাসরি কোনো টেস্ট করব না শুরুতেই, মনে হলো তখন আমরা স্পেসিফিক টেস্ট করব। আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এক্সক্লুড করার জন্য আমরা একটু আগে ছবিতে দেখেছিলাম যে একটা ছিল সিস্টেমিক কজেস অফ স্মল ভেসেল ডিজিজ অর্থাৎ ভাস্কুলাইটিস, যেটার অন্যতম কারণ হতে পারে এসএলই কিংবা রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এগুলো আছে কিনা সেটা জানার জন্য আমরা রিউমাটয়েড ফ্যাক্টর করতে পারি কিংবা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট করতে পারি। এরপরে আমরা স্পেসিফিক ইনভেস্টিগেশন করব। প্রথমেই দেখা যাচ্ছে ডপলার আল্ট্রাসাউন্ড, যেখানে আমরা একটা হ্যান্ড হেল্ড প্রোব ইউজ করে ব্লাড ফ্লো আছে কিনা সেটা ডিটেকশন করি। কেন এটা করা লাগে? কারণ আমরা নর্মালি ব্লাড ফ্লো ডিটেকশনের জন্য হাতে বা যে কোনো জায়গায় পালস ডিটেক্ট করার চেষ্টা করি। পালস পেলে আমরা বুঝি সেখানে ব্লাড ফ্লো আছে, ঠিক না? কিন্তু এই পেশেন্টের যেহেতু লিম্ব ইসকেমিয়া আছে, এই জন্য পালসটা পালপেট করা যায় না, তখন পালস পালপেটেশনের মাধ্যমে আমরা ব্লাড ফ্লো আছে কিনা সেটা বুঝতে পারি না। এই জন্য আমরা আল্ট্রাসাউন্ড ইউজ করে বোঝার চেষ্টা করি যে তার ব্লাড ফ্লো আছে কিনা। তো এটার প্রসিডিউরটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে একটা হ্যান্ডহেল্ড প্রোব থাকে, প্রোবের ভেতরে একটা ট্রান্সমিটার থাকে, একটা রিসিভার থাকে। ট্রান্সমিটিং আল্ট্রাসাউন্ড সিগন্যাল এবং রিসিভিং আল্ট্রাসাউন্ড সিগন্যালটাকে সে ডিটেক্ট করে, এবং তাদের যে পার্থক্য সেটাকে আমরা বলি ডপলার শিফট। তো এখানে বিভিন্ন পার্টিকেল থেকে আল্ট্রাসাউন্ডটা ব্যাক করে ফেরত আসে এবং ওয়াল থেকেও ফেরত আসে। তো বিভিন্ন পার্টিকেল, ওয়াল, এগুলো থেকে ফেরত আসলে নর্মালি এই সিগন্যালটা ট্রাইফেজিক হয়। দেখা যাচ্ছে আরবিসি থেকে একবার ফেরত আসলো, ডাব্লিউবিসি থেকে একবার ফেরত আসলো, ওয়াল থেকে একবার ফেরত আসলো। তো সবগুলো তো সেম হবে না, 3 ধরনের হবে, এই জন্য এটা ট্রাইফেজিক হয় নর্মালি। কিন্তু ব্লাড ফ্লো যখন কমে যায়, দেখা যাচ্ছে ডাব্লিউবিসি আসছে না, শুধু আরবিসি আসছে, তখন আরবিসি এবং ওয়াল থেকে ফেরত আসলে এটা বাইফেজিক হয়ে যাবে। কিংবা একদমই ব্লাড ফ্লো কম থাকলে এগুলো কিছুই থাকবে না, জাস্ট ওয়াল থেকে ফেরত আসবে, তখন
সেটা মনোফেজিক হয়ে যাবে। এভাবে বাইফেজিক নাকি মনোফেজিক সেটা দেখে আমরা বুঝতে পারবো ডিজিজ কন্ডিশন আছে কিনা। এখানে জাস্ট আমি সিম্পলিফাইড ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম, একদম যে এরকমই হয় বা প্রসেসটা যে এরকমই বিষয়টা সেরকম না। তো এটা একটা কোয়ালিটেটিভ মেথড, এটার মাধ্যমে আমরা জাস্ট বুঝতে পারি যে ব্লাড ফ্লোটা আছে নাকি নাই। ব্লাড ফ্লো কতটুকু আছে সেটা আমরা বুঝতে পারি না, সেটা কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট। সেই কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের স্ফিগমোম্যানোমিটারের হেল্প নিতে হবে, অর্থাৎ অ্যাঙ্কেল ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্স বা এবিআই করতে হবে। নর্মালি আমরা প্রেশার, ব্লাড প্রেশার মাপার জন্য তো স্টেথোস্কোপের সাথে স্ফিগমোম্যানোমিটার ইউজ করি, ঠিক না? স্টেথোস্কোপের কাজ কি? একটা আর্টারির উপরে বসে সেটা তার পালসটাকে আমাদের কানে শুনতে হেল্প করে, ঠিক না? তো এখানে যেহেতু ইস্কেমিয়া আছে, স্টেথোস্কোপ আমাদেরকে খুব একটা হেল্প করবে না, এই জন্য ওইটার কাজটা করে দিবে আমাদের আল্ট্রাসাউন্ড। এবং এটা আমরা কিভাবে মেজার করব? দেখেই বোঝা যাচ্ছে যে উপরে থাকবে অ্যাঙ্কেল সিস্টোলিক প্রেশার এবং নিচে থাকবে ব্রাকিয়াল সিস্টোলিক প্রেশার। অ্যাঙ্কেল সিস্টোলিক প্রেশার মাপার জন্য আমরা আল্ট্রাসাউন্ডটা আর্টেরিয়া ডরসালিস পেডিস অথবা পোস্টেরিয়র টিবিয়াল অথবা পেরোনিয়াল আর্টারিতে বসাতে পারি, আর ব্রাকিয়ালের জন্য তো ব্রাকিয়াল আর্টারিতে বসালেই হয়। নর্মালি এই দুইটা ইকুয়াল থাকে অথবা 0.9 থেকে 1.4 থাকে এদের রেশিও, কিন্তু যখন পায়ে ইস্কেমিয়া হবে তখন উপরে ভ্যালুটা কমে যাওয়ার কারণে এটা 1 এর চাইতে অনেক কমতে থাকে আস্তে আস্তে। তো এটা যদি 0.9 এর চাইতে কমে যায় তখন আমরা বুঝবো এখানে একটা সিগনিফিক্যান্ট আর্টেরিয়াল লেশন আছে, এবং যত কমবে তত খারাপ। 0.1 করে কমতে থাকলে আমাদের কার্ডিওভাস্কুলার রিস্কও কিন্তু 10% হারে বাড়তে থাকবে। এবং এটা যদি 0.5 এর চাইতে কম হয় সেই ক্ষেত্রে নর্মালি একটা পেশেন্টের 5 বছরের মধ্যে অ্যাম্পুটেশন প্রয়োজন হওয়ার চান্স থাকে 5% বা অ্যাম্পুটেশন হয়ে যাওয়ার চান্স থাকে 5%, কিন্তু এটা যদি 0.5 এর চাইতে কমে যায়, অর্থাৎ এবিআই যদি 0.5 এর চাইতে কমে যায় তখন এটা কিন্তু 10% হয়ে যাবে, অর্থাৎ রিস্কটা ডাবল হয়ে যাবে। আর কোনো একটা পেশেন্টের এবিআই যদি 0.4 এর চাইতে কম থাকে তখন সেটাকে আমরা ক্রনিক লিম্ব থ্রেটেনিং ইস্কেমিয়া বলে থাকি। তো এটাকে কিন্তু আমাদের ক্রিটিক্যাল লিম্ব ইস্কেমিয়ার সাথে পার্থক্য করতে হবে। ক্রিটিক্যাল লিম্ব ইস্কেমিয়া আমরা কাকে বলি? তিনটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে তার যদি রেস্ট পেইন থাকে 2 সপ্তাহের বেশি সময় অ্যানালজেসিক খাওয়ার পরেও, সেকেন্ড ক্রাইটেরিয়া হলো তার ইস্কেমিক গ্যাংগ্রিন থাকলে, এবং থার্ড ক্রাইটেরিয়া হলো তার এবিআই 0.5 এর চাইতে কম থাকলে। যদি আমরা কম পাই সেই ক্ষেত্রে অবশ্যই তাকে এক্সারসাইজ করাই ফেলবো, এবং এক্সারসাইজ করানোর পরে তার যখন ক্লডিকেশন পেইন স্টার্ট হবে তখন আবার টেস্ট করব। যদি 20% ড্রপ করে তাহলে আমরা বুঝবো তার আর্টেরিয়াল লেশন আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস বা বার্জাস ডিজিজ কিছু একটা আছে। এগুলো তো গেল কমের হিসাব। যদি তার বেশি পাই, 1.5 এর চাইতে বেশি পাই, তখন আমরা বুঝবো তার মিডিয়াল স্ক্লেরোসিস আছে অথবা ক্যালসিফিকেশন অফ আর্টেরিয়াল ওয়াল আছে। তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে স্ফিগমোম্যানোমিটার ইউজ করে একটা ডপলার আল্ট্রাসাউন্ডের সাথে প্রেশারটাকে মাপা হচ্ছে। অনেক সময় দেখা যায় যে এবিআইটা নর্মাল, অর্থাৎ অ্যাঙ্কেলে প্রেশারটা নর্মাল, কিন্তু তার টো পর্যন্ত ব্লাড পৌঁছাচ্ছে না। তখন আমরা টো ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্সটাও করতে পারি। আগে এবিআই করে ফেলবো, সেটা যদি নর্মাল থাকে তারপরে টো ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্সটা করব ডিজিটাল আর্টারিতে প্রোব বসানোর মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে যে ডিজিটাল আর্টারিতে আমরা প্রোবটা কিভাবে বসাইছি। তো এটা একটা ভালো একটা ডায়াগনস্টিক টুল হিসেবে কাজ করে। যখন এবিআই নর্মাল তখন আমাদেরকে ডিটেক্ট করতে হেল্প করে। তো এটা যদি 0.6 এর চাইতে কম হয় সেটা আমাদের জন্য সিগনিফিক্যান্ট, অথবা টো সিস্টোলিক প্রেশার যদি আমরা অ্যাবসলিউট মেজারমেন্ট নিই এবং 50 মিলিমিটার মার্কারির চাইতে কম পাই সেটাও কিন্তু সিগনিফিক্যান্ট। তবে এটার একটা সমস্যা আছে, আমরা ডায়াবেটিসের পেশেন্ট যখন ক্রিটিক্যাল ক্রনিক লিম্ব থ্রেটেনিং ইস্কেমিয়া নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, এরকম 6টা পেশেন্টের মধ্যে একটা পেশেন্টের কিন্তু গ্যাংগ্রিন অথবা অ্যাম্পুটেশন থাকে। তো টোই যদি না থাকে তাহলে আমরা টো এর প্রেশার কিভাবে মাপবো, ঠিক না? তো এটা একটা লিমিটেশন, তখন টো ব্রাকিয়াল প্রেশার ইন্ডেক্সটা আমরা মাপতে পারি না। এরপরে আমাদের পরবর্তী অপশন হচ্ছে ডুপ্লেক্স ডপলার আল্ট্রাসাউন্ড। ডপলার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তো আমরা জাস্ট ব্লাড ফ্লোটাকে ডিটেকশন করতাম, কিন্তু এখানে নাম শুনেই বোঝা যাচ্ছে ডুপ্লেক্স মানে সে দুইবার আল্ট্রাসাউন্ড ব্যবহার করার মাধ্যমে আমাদেরকে একটা বেটার অ্যাসেসমেন্টের সুযোগ দেয়, এবং সে বি মোড আল্ট্রাসাউন্ড অর্থাৎ ব্রাইট মোড আল্ট্রাসাউন্ড ইউজ করার মাধ্যমে একটা ক্লিয়ার ইমেজ দেয় ভেসেলের। এবং এখানে কিন্তু ডপলার যে শিফটটা হয় আমরা একটু আগে বলেছি সেটাকে কম্পিউটারের মাধ্যমে অ্যাসেস করে একটা ইমেজ দাঁড় করানোর চেষ্টা করা হয়, এবং এখানে বিভিন্ন কালার কোডিং ইউজ করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কালারিং একটা ইমেজ আমাদেরকে দেয়। এটা সুবিধা হলো এটা কস্ট ইফেক্টিভ, সেফ, নন ইনভেসিভ, এবং আমাদের পরবর্তী যে ইনভেস্টিগেশন অ্যানজিওগ্রাফি সেটার মতোই এটা অ্যাকুরেট। এক্সপিরিয়েন্সড হ্যান্ড হলে তাহলে আমাদের অ্যানজিওগ্রাফি আর করতে হচ্ছে না, জাস্ট ডুপ্লেক্স ডপলার আল্ট্রাসাউন্ড করলেই হচ্ছে, কারণ অ্যানজিওগ্রাফি কিন্তু একটা ইনভেসিভ প্রসিডিউর, ঠিক না? ওইখানে বিভিন্ন হ্যাজার্ড আছে আমরা সামনে দেখব। তো এটার মতোই ইফেক্টিভ হচ্ছে আমাদের ডুপ্লেক্স ডপলার আল্ট্রাসাউন্ড। এটার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা বলেছিলাম 70% কেসে আমাদের ক্রনিক লিম্ব ইস্কেমিয়া হয় কোথায়? সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিতে, আর বাকি 30% কেসে এটা হয় অ্যাওর্টোইলিয়াক সেগমেন্টে। তো যদি অ্যাওর্টোইলিয়াক সেগমেন্টে ইস্কেমিয়া থাকে সেটা কিন্তু ভিজুয়ালাইজ করা যায় না, কারণ বাওয়েল গ্যাস এবং ওবেসিটি এটার মাঝখানে এসে এটাকে ইম্পেয়ার করতে পারি। এবং আমরা বলেছি এক্সপিরিয়েন্সড হ্যান্ডে এটা অ্যানজিওগ্রাফির মতোই অ্যাকুরেট, কিন্তু যদি এক্সপিরিয়েন্স না হয়
সেক্ষেত্রে তো আর অ্যাকুরেট হবে না, ঠিক না? অর্থাৎ এটা অপারেটর ডিপেন্ডেন্ট। এই জন্য বড় কোনো প্রসিডিউর করতে গেলে আমরা সবার আগে কিন্তু এনজিওগ্রাফি করে নিব। আর এর আগে আমরা বলেছিলাম যে ক্যালসিফিকেশন থাকলে এটা ওভার এস্টিমেশন করে ব্লাড প্রেশারকে, এই জন্য ক্যালসিফিকেশনেও এখানে ভালো রেজাল্ট আমরা পাবো না। এখন যেহেতু একটা পেশেন্ট আসলে আমরা শুরুতেই কি করছি, ডুপ্লেক্স ডপলার করছি, এই জন্য স্যার আমাকে জিজ্ঞাসা করতে পারে যে তুমি একটা পেশেন্টের কেন ডুপ্লেক্স স্ক্যান করতে চাও, সেখান থেকে তুমি কি ইনফরমেশন পাবা। তো এখান থেকে আমরা সাইট অফ ন্যারোইং জানতে পারি, কোথায় অক্লুশন আছে সেটা জানতে পারি। এরপরে লেন্থ অফ অক্লুশন জানতে পারি, যদি লেন্থটা ছোট হয় তাহলে ওইখানে একটা স্টেন্ট দিয়ে দিলেই হবে, কিন্তু যদি বড় হয় সেই ক্ষেত্রে এত বড় স্টেন্ট তো আর দেওয়া যাবে না, তখন আমরা বাইপাস একটা পাথ করে দিব, বাইপাস গ্রাফটিং করব। আর সাথে কজ জানতে পারি, সেখানে অ্যাথেরোস্ক্লেরোসিস আছে নাকি থ্রোম্বোসিস আছে নাকি এম্বোলিজম আছে সেটা জানতে পারি, এবং ন্যারোইং এর সিভিয়ারিটি জানতে পারি, কত পার্সেন্ট ন্যারোইং সেটা কিন্তু আমাদেরকে বলে দিবে। যদি কম ন্যারোইং হয় তখন আমরা ড্রাগ ট্রিটমেন্ট দিব, অ্যান্টিপ্লেটিলেট, লিপিড লোয়ারিং এজেন্ট কিংবা ভ্যাসোডাইলেটর, এবং বেশি ন্যারোইং হলে আমরা কিন্তু সার্জারি করব। আর আরেকটা ব্যাপার আমরা দেখব ডিস্টাল রান অফ, অর্থাৎ ডিস্টাল ভেসেলটা যদি একদম কমপ্লিটলি ন্যারো থাকে একদম শেষ পর্যন্ত, তখন তো আর বাইপাস করে লাভ হবে না, কোথায় আমরা ব্লাডটা পাঠাবো। যেমন এখানে একটু ন্যারোইং ছিল, আবার পরবর্তীতে ভালো ছিল, তখন আমরা বাইপাস করে ভালো জায়গাতে পাঠাচ্ছিলাম, কিন্তু এখন যদি পুরাটাই ন্যারোইং থাকে তখন কোথায় পাঠাবো, সবই তো ন্যারো, ঠিক না? তো এই ডিস্টাল রান অফ আছে কিনা সেটাও আমরা ডুপ্লেক্স ডপলার আল্ট্রাসাউন্ড করার মাধ্যমে বুঝতে পারি। এরপরে আমাদের নেক্সট অপশন হলো ডিজিটাল সাবট্রাকশন পারকিউটেনিয়াস এনজিওগ্রাফি। আমরা একটু আগে এনজিওগ্রাফির কথা বলছিলাম, ডুপ্লেক্স ডপলার তো এটার মতো ইফেক্টিভ, এবং ওইখানে আমরা এতগুলো ইনফরমেশন পেয়েছিলাম, তাহলে কেন আমরা এনজিওগ্রাফি করব? দেখা যাচ্ছে একটা পেশেন্ট যখন আমার কাছে আউটডোরে আসবে তখন আমি ডুপ্লেক্স ডপলার করব, এবং যদি দেখি কোনো লার্জ ভেসেলের সমস্যা তখন কিন্তু আমি সাথে সাথে ওখানেই কোনো ইন্টারভেনশনে যেতে পারবো, কোনো বাইপাস গ্রাফটিং কিংবা এনজিওপ্লাস্টি আমরা ওইখানেই করে ফেলবো। তো এটা করার আগে আমার মাথায় একটা ডাউট হতে পারে যে আমার যিনি অপারেটর ছিলেন ডুপ্লেক্স ডপলার করলেন তিনি কি আসলেই এক্সপিরিয়েন্সড কিনা। তখন আমি কনফার্ম হওয়ার জন্য অবশ্যই এনজিওগ্রাফিটা আগে করে নিব, কোনো ইন্টারভেনশনে যাওয়ার আগে আমার অবশ্যই এনজিওগ্রাফি করতে হবে। কিন্তু ডুপ্লেক্স ডপলার যদি আমাকে বলে দেয় যে এখানে মিডিয়াম ভেসেল বা স্মল ভেসেলের সমস্যা আছে, তখন কিন্তু আমরা আউটডোর বেসিসে ইন্টারভেনশন দিতে পারবো না। তখন আমরা কি করব? তখন আমরা এনজিওগ্রাফি করার কোনো দরকার নাই, কারণ এনজিওগ্রাফি করলে আমাদের সেম কথাটাই বলবে, আমরা আউটডোরে কোনো চিকিৎসা করতে পারবো না, তখন আমাদেরকে ফার্দার ইনভেস্টিগেশনে যেতে হবে। তো এটার নাম হচ্ছে ডিজিটাল সাবট্রাকশন পারকিউটেনিয়াস এনজিওগ্রাফি। ডিজিটাল মেথডে সাবট্রাকশন করা হয়, আশেপাশের যে বোন বা সফট টিস্যুর ইমেজ আছে সেগুলোকে সাবট্রাকশন করে জাস্ট ভেসেলের ইমেজটাকে রাখা হয় ডিজিটাল মেথডে, এবং এখানে পারকিউটেনিয়াস ইন্টারভেনশন দেওয়া হয়। পারকিউটেনিয়াসলি সেলডিনজার টেকনিকে একটা ক্যাথেটার ঢুকানো হয়। সেলডিনজার টেকনিক আমরা এখানে দেখতে পাচ্ছি একটা নিডেল আছে, সেলডিনজার নিডেল বলা হয় এটাকে, এবং এখানে নিডেলটার পেছনে একটা স্টাইলেট থাকে। তো প্রথমে আমরা ভেসেলটাকে পাংচার করব, নিডেলটা ঢুকাবো এবং পেছন থেকে স্টাইলেটটা খুলে ফেলবো, এখানে একটা রাস্তা তৈরি হয়ে গেল। সেই রাস্তা দিয়ে আমরা একটা গাইড ওয়্যার ঢুকাবো যেটা আমাদের ক্যাথেটারটাকে গাইড করবে। সেই গাইড ওয়্যারের উপর দিয়ে আমরা একটা ফাশাল ডায়ালেটর দিয়ে জায়গাটাকে ডায়ালেট করে দিব, এবং তার ভিতর দিয়ে ক্যাথেটারটা ঢুকবে গাইড ওয়্যারকে ফলো করতে করতে। তারপরে আমরা গাইড ওয়্যারটা বের করে নিব, ক্যাথেটার ঢুকানো শেষ হয়ে গেলে ক্যাথেটারটা থেকে গেল। এভাবে আমরা সেলডিনজার টেকনিকে ক্যাথেটার ঢুকালাম। টিপিক্যালি এটা কমন ফিমোরাল আর্টারিতে করা হয়, এবং এখানে একটা আয়োডিন বেসড ডাই দেওয়া হয়, রেডিও ওপ্যাক ইনজেকশন দেওয়া হয়। এটার বেনিফিট হচ্ছে এটা আমাদের ডাইনামিক আর্টেরিয়াল ফ্লো সম্পর্কে ইনফরমেশন দিতে পারে, এবং আমরা যদি কোনো এন্ডোভাস্কুলার ইন্টারভেনশন দিতে যাই, একটু আগে বললাম, সেটার সাথে এটাকে কম্বিনেশন হিসেবে ইউজ করা যায়, অর্থাৎ এনজিওগ্রাফির সাথেই আমরা একই সাথে এন্ডোভাস্কুলার ইন্টারভেনশনও দিয়ে আসতে পারি যদি ইন্ডিকেশন থাকে। এটার কমপ্লিকেশন আছে, আমরা আগেই বলছিলাম যে এটা একটা ইনভেসিভ প্রসিডিউর। একে তো এটা একটু বেশি এক্সপেন্সিভ, এবং 5% কেসে ব্লিডিং হতে পারে, হেমাটোমা হতে পারে, যেহেতু আমরা নিডেল দিয়ে পাংচার করছি, ব্লিডিং হতে পারে, হেমাটোমা হতে পারে, ফলস অ্যানিউরিজম ফর্মেশন, থ্রোম্বোসিস, আর্টেরিয়াল ডাইসেকশন, ডিস্টাল এম্বোলাইজেশন, রেনাল ডিসফাংশন, অ্যালার্জিক রিঅ্যাকশন, এগুলো হতে পারে। এই জন্য শুরুতেই আমরা এটা করব না, শুরুতে আমরা ডুপ্লেক্স ডপলার করব। যদি লার্জ ভেসেলের সমস্যা পাই তখন আমরা অবশ্যই ইন্টারভেনশনে যাওয়ার আগে এনজিওগ্রাফি করে নিই, এবং এনজিওগ্রাফির সাথে কম্বাইন্ড হিসেবে ইন্টারভেনশনটা দিতে পারি। আর যদি দেখি মিডিয়াম ভেসেল বা লার্জ স্মল ভেসেলের সমস্যা, তখন তো এনজিওগ্রাফি করলে সেটাও একই কথাই আমাকে বলবে, তখন আর এটাতে না যেয়ে আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাব, কারণ আউটডোর বেসিসে আমরা ট্রিটমেন্ট দিতে পারবো না তখন। তো যেসব পেশেন্টে মিডিয়াম বা স্মল ভেসেলের সমস্যা আছে তাদের তো আউটডোর বেসিসে স্মল কোনো সার্জারি করলে হবে না, বড়সড় সার্জারি করতে হবে। তখন বেটার ইমেজ কোয়ালিটি পাওয়ার জন্য ইন্টারভেনশন দেওয়ার আগে আমরা ডিজিজড আর্টেরিয়াল সেগমেন্টটা ভিজুয়ালাইজ করার জন্য কিংবা মেজার করার জন্য কম্পিউটেড টমোগ্রাফি এনজিওগ্রাফি করতে পারি, কারণ এটা মিনিমালি ইনভেসিভ। এবং যেসব ক্ষেত্রে ডুপ্লেক্স আল্ট্রাসাউন্ড করা সম্ভব না, যেমন ইন্ট্রাথোরাসিক আর্টারির ক্ষেত্রে তো রিবকেজটা আল্ট্রাসাউন্ড যেতে বাধা দিবে, অথবা আমরা একটু আগে বলেছি যে অ্যাওটোইলিয়াক সেগমেন্টে বাওয়েল গ্যাস থাকার কারণে
কিংবা ওবেসিটির জন্য একটা পোর ইমেজ কোয়ালিটি দেখা যায়। তো এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা কম্পিউটেড টমোগ্রাফি এনজিওগ্রাফি করতে পারি। তবে আমাদের কনসার্নের জায়গা হচ্ছে এখানে আয়োনাইজিং রেডিয়েশন এখানেও ইউজ করা হয়, এই জন্য পেশেন্টের কন্ট্রাস্ট ইনডিউস নেফ্রোপ্যাথি কিংবা অ্যাকিউট এক্সাজারবেশন অফ রেনাল ডিসফাংশন হতে পারে। এছাড়া ডায়াবেটিসের পেশেন্টের জন্য ড্রাগ ইন্টারাকশন হতে পারে মেটফরমিনের সাথে, বিশেষ করে তখন এই প্রসিডিউরটা করার পরে আমাদের মেটাবলিক ইনজুরি হতে পারে, অর্থাৎ বিভিন্ন টক্সিক এসে মেটাবলিক ইনজুরি করতে পারে। তখন আমাদের সিটি এনজিওগ্রাফি না করে ম্যাগনেটিক রেজোনেন্স এনজিওগ্রাফি করতে হবে। এটা নন ইনভেসিভ এবং এখানে কোনো আয়োনাইজিং রেডিয়েশন কিংবা আয়োডিনেটেড কন্ট্রাস্টও ইউজ করা হয় না, এটা একটা বাড়তি সুবিধা আমাদের জন্য। এছাড়া কোনো একটা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে এবং সাথে তার ক্যালসিফাইড ক্রুরাল ভেসেল ডিজিজ থাকে, অর্থাৎ ক্রুরা মানে লোয়ার লেগের কোনো ভেসেলে যদি ইস্কেমিয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এমআর এনজিওগ্রাফি করব। কেন ডুপ্লেক্স করব না বা কেন সিটি স্ক্যান করব না, তার কারণ হলো ক্যালসিফাইড থাকলে আমরা আগেই বলেছি ডুপ্লেক্সটা ওভার এস্টিমেশন করবে প্রেসারের, এবং তার যেহেতু ডায়াবেটিস আছে তার ড্রাগ ইন্টারাকশন হওয়ার চান্স আছে, এই জন্য আমরা সিটি এনজিওগ্রাফিও করব না, তখন আমরা এমআর এনজিওগ্রাফি করব। আর এখানে যেহেতু গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্ট ইউজ করা হয়, এই জন্য এটা ক্যালসিফিকেশন থেকে ভেসেলটাকে সেপারেট করতে পারে, ভেসেল ওয়ালকে, কারণ গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্টের যে কালার, ক্যালসিফিকেশনের কালার কিন্তু ডিফারেন্ট। তবে লিমিটেশন হচ্ছে ক্লস্ট্রোফোবিয়ার পেশেন্ট, অর্থাৎ যাদের আবদ্ধ জায়গায় থাকতে সমস্যা হয়, এইসব পেশেন্টে এমআরআই করা যায় না, কারণ তারা অনেকক্ষণ ধরে আবদ্ধ জায়গায় থাকতে হয় এমআরআই করার ক্ষেত্রে। আর কারো যদি পেসমেকার বসানো থাকে বা মেটাবলিক ইমপ্ল্যান্ট বসানো থাকে কিংবা পেরিফেরাল আর্টেরিয়াল স্টেন্ট বসানো থাকে, তাদের ক্ষেত্রে করা যাবে না, কিংবা করলেও কোয়ালিটিটা লো হয়ে যাবে। তবে বর্তমানে এমনভাবে কম্প্যাটেবল করে বানানো হচ্ছে যাতে কোয়ালিটিটা লো না হয়। এবং এখানে গ্যাডোলিনিয়াম কন্ট্রাস্ট ইউজ করা হয়, যেটার জন্য নেফ্রোজেনিক সিস্টিক ফাইব্রোসিস হতে পারে, এটা একটা লিমিটেশন। ফাইনালি আমাদেরকে জিজ্ঞাসা করা হবে এই পেশেন্টকে তুমি কিভাবে ম্যানেজ করবা। তো আসলে সব পেশেন্টকেই যে ম্যানেজ করতে হবে বিষয়টা সেরকম না। ক্রনিক লিম্ব ইস্কেমিয়ার ক্ষেত্রে কোল্যাটারাল সার্কুলেশন ডেভেলপ করার একটা চান্স থাকে, যেটা অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়ার ক্ষেত্রে থাকে না। তো ক্রনিকের ক্ষেত্রে কোল্যাটারাল যদি ডেভেলপ করে যায়, পেশেন্ট অ্যাসিম্পটোমেটিকও থাকতে পারে। তো পেশেন্টের সমস্যা না হলে আমি তো তাকে 100টা ড্রাগ দিয়ে লাভ নাই, ঠিক না? কিংবা হুট করে সার্জারি করে ফেলবো না। সার্জারি তখনই করব যখন পেশেন্টের সমস্যা হবে, বা ড্রাগস তখনই দিব যখন পেশেন্টের সমস্যা। তো পেশেন্টের সমস্যা নিয়ে আসলে আমরা তাকে কিছু নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট করব। তাকে স্মোকার হলে স্মোকিং সিজেশন করতে বলবো। সে যদি সিজেশন না করতে পারে, তাকে আমরা বুপ্রোপিয়ন ড্রাগ দিব স্মোকিং সিজেশনের জন্য। ডায়াবেটিস মেলাইটাস থাকলে সেটাকে স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে, শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিতে হবে। ওবেস পেশেন্টের জন্য ওয়েট লস করতে বলবো। হাইপারটেনশন থাকলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেতে বলবো, তবে বিটা ব্লকার দিব না, এটা ভ্যাসোকনস্ট্রিকশন করে আরো সিনারিওটাকে ওর্স করে ফেলতে পারে। ডায়াবেটিসের জন্য ড্রাগ দিব, স্ট্যাটিন ড্রাগ দিব ডিসলিপিডিমিয়া ট্রিট করার জন্য, কিংবা এটার অ্যাডিশনাল বেনিফিট আছে, অ্যাথেরোমেটাস প্লাককে স্টেবিলাইজ করে কিংবা কার্ডিয়াক ডেথের এগেইনস্টে আমাদেরকে প্রোটেকশন দেয়। তার মানে ডিসলিপিডিমিয়া থাকুক বা না থাকুক, আমরা কিন্তু স্ট্যাটিন ড্রাগ দিব। আর অ্যান্টিপ্ল্যাটেলেট ড্রাগ দিব প্রিভেনশনের জন্য, ফার্দার থ্রোম্বোসিস যাতে না হয়, ক্লোপিডোগ্রেল অর অ্যাসপিরিন 75 মিলিগ্রাম পার ডে। ভ্যাসোডাইলেটর ড্রাগ দিয়ে খুব একটা লাভ হবে না, কারণ এটা সাস্টেন্ড কোনো বেনিফিট আমাকে দিবে না। স্ট্রাকচার্ড এক্সারসাইজ প্রোগ্রাম হয় বিদেশে, আমাদের দেশে খুব একটা হয় না। 2 আওয়ার্স পার উইক 3 মান্থ এভাবে এক্সারসাইজ করলে সেটা আমাদের কার্ডিওভাস্কুলার রিস্ককেও প্রিভেন্ট করতে পারে, সিমটোমেটিক রিলিফও করতে পারে, এবং অ্যাডিশনাল বিভিন্ন বেনিফিট দিতে পারে। এছাড়া অ্যানিমিয়া থাকলে কারেকশন করব, নিউট্রিশনাল স্ট্যাটাস কারেকশন করব, যেন আলসারটা ঠিকঠাকভাবে হিল হয়। আলসারকে ড্রেসিং করব পোভিডন আয়োডিন কিংবা ইউসল দিয়ে, এবং ফুটের কেয়ার নিতে বলবো। তাকে খালি পায়ে হাঁটতে দিব না, নেল কাটার দিয়ে নখ কাটবে, ব্লেড দিয়ে কাটলে অনেক সময় কেটে যেতে পারে এই জন্য, এবং সফট জুতা পরবে। লাইফস্টাইল মডিফিকেশন করতে বলবো, যেমন সে যদি আগে চিঠি বিলি করে বেড়াতো, এখন আর চিঠি বিলি করবে না, সে হচ্ছে বসে বসে চিঠি সর্টিং করবে, এরকম তার লাইফস্টাইল কিছু মডিফিকেশন করে দিব। এছাড়া এগুলো দিয়ে যদি কাজ না হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করব তার নাম হচ্ছে ট্রান্সলুমিনাল এনজিওপ্লাস্টি অ্যান্ড স্টেন্টিং। সেই সেলডিনজার টেকনিকে এনজিওপ্লাস্টি করব, বেলুন এনজিওপ্লাস্টি, অর্থাৎ বেলুন ঢুকাবো এবং বেলুনটাকে 30 সেকেন্ড ধরে ইনফ্লেট করব। এখানে একটা বেলুন দেখতে পাচ্ছি, এটা 30 সেকেন্ড ধরে ইনফ্লেট করব। যদি সাফিসিয়েন্ট ইনফ্লেট করতে পারে তাহলে তো ভালো, আর যদি না করে সেই ক্ষেত্রে একটা স্টেন্ট দিতে হবে। তো বিভিন্ন ধরনের স্টেন্ট আছে, একটা স্পেশাল স্টেন্ট হচ্ছে অটোমেটিক সেলফ এক্সপ্যান্ডিং স্টেন্ট, যেটা নিটিনল দিয়ে তৈরি হয়, এবং এখানে একটা প্লাস্টিকের শীট থাকে, যেটা উইথড্র করলে এটা অটোমেটিক্যালি এক্সপ্যান্ড করে যায়, সেলফ এক্সপ্যান্ডিং। তাহলে আমরা বেলুন এনজিওপ্লাস্টি করতে পারলাম অথবা স্টেন্টিং করলাম। এখন এগুলোতে যদি কাজ না হয়, সেই ক্ষেত্রে আমরা সার্জারির দিকে যাব।
আমরা জানি অ্যাবডোমিনাল অ্যাওর্টার টার্মিনাল ব্রাঞ্চ কি? টার্মিনাল ব্রাঞ্চ হলো কমন ইলিয়াক আর্টারি। সেই কমন ইলিয়াক আর্টারি দুইটা ভাগে ভাগ হয়, ইন্টারনাল ইলিয়াক আর্টারি এবং এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। এক্সটার্নাল ইলিয়াক আর্টারি কিন্তু নিচের দিকে ফিমোরাল আর্টারি হিসেবে কন্টিনিউয়েশন হয়ে যায়। তো কারো যদি এমন হয় যে অ্যাওর্টো ইলিয়াক সেগমেন্টের সমস্যা, আমরা তো বলেছিলাম 30% কেসে অ্যাওর্টো ইলিয়াক সেগমেন্টের সমস্যা হয়, তখন তো আর দুই দিকেই ব্লাড যেতে পারবে না, ঠিক না? তখন তো আর ফিমোরাল আর্টারিতে ব্লাড পৌঁছানোর কোনো প্রশ্নই উঠে না। তখন আমরা কি করব? তখন আমরা অ্যাওর্টো বাইফিমোরাল বাইপাস করব। যেহেতু দুই দিকে যেতে পারছে না, এই জন্য অ্যাওর্টার যেই পোর্শনটা ভালো আছে সেখান থেকে দুই পাশের ফিমোরাল আর্টারিতেই আমরা একটা বাইপাস রাস্তা তৈরি করে দিব। এখানে আমরা যে গ্রাফটা ইউজ করব সেটা হচ্ছে ড্যাক্রন গ্রাফট। এখানে ছবিতে আমরা একটা ড্যাক্রনের গ্রাফট দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করলাম? যখন অ্যাওর্টো ইলিয়াক অক্লুশন হলো তখন অ্যাওর্টো বাইফিমোরাল বাইপাস করলাম ইউজিং আ ড্যাক্রন গ্রাফট। আর যদি এই পেশেন্টটা এই সার্জারির জন্য আনফিট থাকে তখন আমরা অ্যাক্সিলা থেকে ফিমোরাল আর্টারি পর্যন্ত বাইপাস নিয়ে আসতে পারি, কারণ অ্যাওর্টাতে অনেক সময় অনেক হেভি ব্লাড ফ্লো থাকার কারণে এখানে সমস্যা হতে পারে। এই জন্য আনফিট পেশেন্টে অ্যাক্সিলো বাইফিমোরাল বাইপাস করতে পারি। আর যদি এমন হয় যে দুই পাশে অ্যাওর্টো ইলিয়াক সেগমেন্টের সমস্যা না হয়ে এক পাশে ইলিয়াক সেগমেন্টের সমস্যা, তখন আমরা কি করতে পারি? তখন আমরা ইলিও ফিমোরাল ক্রসওভার গ্রাফট দিতে পারি, অর্থাৎ অপর পাশের ইলিয়াক আর্টারি থেকে এইভাবে ফিমোরাল আর্টারি পর্যন্ত গ্রাফট নিয়ে আসতে পারি, কিংবা অপর পাশের ফিমোরাল আর্টারি থেকে এই ফিমোরাল আর্টারিতে ব্লাড নিয়ে আসতে পারি, যেটাকে আমরা বলি ফিমোরো-ফিমোরাল ক্রসওভার গ্রাফট। এখন আমরা জানি যে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি পরবর্তীতে পপ্লিয়েটিয়াল আর্টারি হিসেবে কন্টিনিউয়েশন হয়। তো এখানে যদি কোনো সমস্যা থাকে তখন আমরা ফিমোরাল আর্টারি যেই পোর্শনটা ভালো আছে সেখান থেকে পপ্লিটিয়াল আর্টারি পর্যন্ত বাইপাস নিতে পারি, যেটাকে আমরা বলি ফিমোরো পপ্লিটিয়াল বাইপাস। কিংবা কারো যদি আইসোলেটেড সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি কিংবা প্রোফান্ডা ফিমোরাল আর্টারিতে ডিজিজ থাকে, সেই ক্ষেত্রে আমরা যেখানে সমস্যা, যেখানে প্লাক আছে সেটা কেটে ফেলতে পারি, যেটাকে আমরা বলি এন্ড আর্টারিক্টমি, এবং ওই জায়গায় একটা প্যাচ বসাই দিতে পারি। অথবা গ্রোইনে একটা শর্ট বাইপাস সার্জারিও করতে পারি। কারো যদি ক্রনিক লিম্ফ থ্রেটেনিং ইসকেমিয়া থাকে, স্পেশালি ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্টে, তখন কিন্তু সেটা শুধু ফিমোরাল বা পপ্লিটিয়াল আর্টারিতে সীমাবদ্ধ থাকে না, পপ্লিটিয়াল আর্টারিরও অনেক দূর পর্যন্ত এটা এক্সটেন্ড করে যায়। তখন আমরা ফিমোরাল আর্টারি যে পোর্শনটা ভালো আছে সেখান থেকে একদম ডিস্টাল পোর্শন পর্যন্ত বাইপাস করব। তো এই যে গ্রাফটগুলো দিচ্ছি, এই গ্রাফটের প্যাটেন্সি ডিটারমাইন হয় ইনফ্লো এবং আউটফ্লো এর কোয়ালিটির উপরে, অর্থাৎ কোথা থেকে ব্লাড আসছে এবং কোথায় যাচ্ছে সেটার উপরে, গ্রাফটটা কত বড় সেটার উপরে, এবং গ্রাফটের জন্য কোন রাস্তাটা ইউজ করা হয়েছে, কোন দিক দিয়ে আমি বাইপাস করছি সেটার উপরে, এগুলোর উপরে আমাদের প্যাটেন্সিগুলো ডিপেন্ড করে। তো গ্রাফট হিসেবে পেশেন্টের নিজেরই গ্রেট স্যাফেনাস ভেন ইউজ করা হয়, যেটাকে আমরা বলি অটোলোগাস গ্রেট স্যাফেনাস ভেন। তবে ভেনে যেহেতু ব্লাডের ডিরেকশনটা ডিস্টাল টু প্রক্সিমাল বা ডিস্টাল টু হার্টের ডিরেকশনে থাকে, কিন্তু আমরা এটাকে এখন আর্টারি হিসেবে ইউজ করছি, অর্থাৎ হার্ট থেকে ডিস্টালি যাওয়া লাগবে। এই জন্য ভেনটাকে যখন আমরা বসাবো তখন এটাকে রিভার্স ডিরেকশনে বসাতে হয়, কারণ ভেনে কি থাকে? ভালভ থাকে, এটা কিন্তু উল্টা দিকে ব্লাডের যাওয়াটাকে প্রিভেন্ট করে। কিন্তু আমাদের এখন এটাকে আর্টারি হিসেবে যখন ইউজ করব তখন যেতেই হবে উল্টা, এই জন্য আমরা উল্টা করে বসাবো যেন ভালভটা তার উল্টা দিকে যাওয়াটাকে প্রিভেন্ট করতে না পারে। অথবা আমরা কি করতে পারি? ভালভটাকে কেটে ফেলতে পারি, ভালভোটমি করতে পারি, তারপরে ইউজ করতে পারি। তবে ভালভোটমি করার চাইতে রিভার্স ডাইরেকশনে বসানোটাই আমাদের জন্য ভালো হবে। গ্রেট স্যাফেনাস ভেন যদি আমরা ইউজ না করতে পারি সেই ক্ষেত্রে স্মল স্যাফেনাস ভেনও ইউজ করা যায়, অথবা এটা না পেলে আর্ম ভেনও ইউজ করা যায়। আর কোনো ভেনই যদি আমরা না পাই সেই ক্ষেত্রে প্রস্থেটিক পলিটেট্রাফ্লোরোইথিন আছে, বর্তমানে তৈরি করা হয়েছে, তবে এটার প্যাটেন্সি কিন্তু কম থাকে, এবং লোয়ার অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে একটা স্মল কলার অফ ভেন কিন্তু ইউজ করতেই হয়। এখানে একটা ছবিতে দেখা যাচ্ছে যে এখানে একটা গ্রাফট আছে এবং আর্টারির মাঝখানে একটা ছোট্ট কলার অফ ভেইন ইউজ করা হয়েছে। যদি এভাবে ইউজ করি তখন সেটাকে বলা হয় সেন্ট মেরিজ বুট, এবং এইভাবে ইউজ করলে সেটাকে বলা হয় মিলার্স কাপ। আর যদি গ্যাংগ্রিন হয়েই যায় সেই ক্ষেত্রে ওই গ্যাংগ্রিনাস পার্ট তো অবশ্যই রিমুভ করে ফেলতে হবে, অর্থাৎ অ্যাম্পুটেশন করতে হবে। তবে অ্যাম্পুটেশন শুড বি অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল, যেন আমরা লিম্বটাকে সেভ করতে পারি। তো এইটুকুই ছিল আমাদের এই লং কেস সম্পর্কে কথাবার্তা। তবে এখানে জাস্ট ক্রনিক লিম্ব ইসকেমিয়া আমরা পড়েছি, এটার বাইরেও ভাস্কুলার সিস্টেম থেকে যে কোনো প্রশ্ন করতে পারে, অর্থাৎ ভাস্কুলার সিস্টেমের বাকি সবগুলো টপিকই আমাদের পড়া লাগবে, যেটা আমরা সাবসিকুয়েন্টলি আদার ক্লাসে পড়ব। তো এই ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমরা এই ভিডিওতে লাইক করতে পারি, কমেন্ট করতে পারি, এবং সাবস্ক্রাইব করে রাখতে পারি, বেল আইকন প্রেস করে রাখতে পারি, যেন পরবর্তীতে নোটিফিকেশন পাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।